ম্যানচেস্টার টেস্টে ভারতের একাদশে কিন্তু দুইটা পরিবর্তন হওয়ারই ছিল। ইনজোর্ড নীতিশ কুমার রেড্ডি আর আকাশদীপের তো বাইরে যাওয়ারই কথা ছিল, তো তাদের পরিবর্তে এলেন যথাক্রমে মানে একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে শার্দুল ঠাকুর, আর আকাশদীপের পরিবর্তে খুবই সারপ্রাইজিংলি ডেবিউ হয়ে গেল দেশ থেকে উড়ে যাওয়া ওই আনশুল কম্বোজের। আর তার সাথে ভারতের টিম ম্যানেজমেন্ট আরও একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, করুণ নায়ারকে তারা অবশেষে ড্রপ করার সিদ্ধান্তটা নিয়েছে, আর তার পরিবর্তে ওই লিডস টেস্টের মতো সাই সুদর্শনকে তারা আবারও নাম্বার 3-তে ফিরিয়ে এনেছে। এই তিনটা চেঞ্জেস করে ভারত এই ম্যানচেস্টারে এই মরণবাচন টেস্টে খেলতে নেমেছিল, যেখানে শুভমান গিল আবারও টস হারলেন। বেন স্টোকস টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠালেন। ভারতের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তাদের দুই ওপেনার কেএল রাহুল আর যশস্বী জয়সওয়ালের হাত ধরে। প্রথম সেশনটা বেশ খটোমটো কেটেছিল, মানে বল এতটাই আর কি এক্সট্রা বিট অফ বাউন্স হচ্ছিল, মানে খুব ভালো মতো ওই জায়গায় মানে পেস বোলাররা মুভমেন্ট পাচ্ছিলেন। মানে কন্ডিশনটা তো এতটাই আর কি মানে সুইঙ্গিং ছিল, বা বলতে পারেন শুরুর থেকেই তো ওভারকাস্ট কন্ডিশন ছিল, যে কারণে তো মানে এর আগের দিনই বলা হয়েছিল যে খেলা হয়তো কিছুটা দেরিতে শুরু হলেও হতে পারে, সেটা হয়নি, কিন্তু মানে কন্ডিশন একেবারেই আর কি ওভারকাস্ট ছিল, মানে এক ফোঁটাও আর কি রোদ ওঠেনি প্রথম দিন। তো যে কারণে ওইটা পুরোপুরি পেস বোলিং ফ্রেন্ডলি একটা কন্ডিশন, কিন্তু তারপরেও ওই এক্সট্রা বিট অফ বাউন্স টাউন্স সব কিছু সামলে এই দুই ওপেনার যেভাবে আর কি সামাল দিল প্রথম সেশনটা, তাতে করে তারা সত্যি একটা প্রশংসার দাবি রাখে। প্রথম ওভারই ক্রিস ওক্স তো গোটা দুয়েক এজ করেই দিয়েছিলেন ওই যশস্বী জয়সওয়ালকে, কিন্তু তিনি এর আগের টেস্টে যে ভুলটা করেছিলেন হার্ড হ্যান্ডে শুরুর থেকে খেলছিলেন, এদিন দেখলাম একেবারে শুরুর থেকে একটু বেশ সফট হ্যান্ডে খেলছিলেন, যার কারণে এজ হওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু স্লিপ কর্ডনের বেশ আগেই ড্রপ পড়ে গেছিল, আর একটা তো তিনি ওই জায়গায় লাকিলি বাউন্ডারি পেয়ে গেছিলেন। কেএল রাহুলকেও দেখলাম শুরুর থেকে বেশ ধৈর্য সহকারে ব্যাটিং করছিলেন, মানে খুব একটা রিস্ক তিনি নিচ্ছিলেন না, খুব প্রয়োজন না পড়লে তিনি ওই জায়গায় শট নেগোসিয়েট করছিলেন না। তো দুজনের হাত ধরে ভারতের ওপেনিং জুটিতে ওই জায়গায় প্রথমে 50 রান টপকে যায়, তারপর ধীরে ধীরে প্রথম সেশনেই এই দুই ব্যাটার মিলে তুলে ফেলে 78 রান, মানে প্রথম সেশনটা অলিখিতভাবে টিম ইন্ডিয়ারই হয়ে যায়। আর এরপর সেকেন্ড সেশনের খেলা শুরু হতে না হতেই কেএল রাহুল কিন্তু এই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন খুবই আনফর্চুনেটলি, যিনি একবারে মনে হচ্ছিল আরেকটা হাফ সেঞ্চুরি তার জন্য বাধা। তো 46 রান করে তিনি ওই ক্রিস ওক্সের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে কিছুটা আমি বলবো ওই ব্যাকফুট পাঞ্চ খেলতে গিয়ে ওই জায়গায় আর কি একটা আউটসাইডেজ হয়, স্লিপ কর্নারে তিনি ক্যাচ দিয়ে যান, মানে পুরোপুরি কাভার ড্রাইভও তিনি করার মতোই অপরচুনিটিটা পাননি, মানে ওই মানে বলের লেংথটা এতটাই ট্রিকি ছিল যে কারণে তিনি কাভার দিয়ে খেলতে গেছিলেন, তবে ওই ব্যাকফুট পাঞ্চের মতো শটটা নেগোসিয়েট করতে গিয়ে আউটসাইডেজটা হয়ে গেল। তো ভারত 94 রানের মাথায় প্রথম উইকেটটা খোয়ালো। এরপর ক্রিজে আসেন ওই সাই সুদর্শন। তো সাই সুদর্শন এসেই কিন্তু মানে যথেষ্ট তাকে ওই জায়গায় থিতু হতে একটু বেশ সময় লাগছিল, কিন্তু লিডস টেস্টটা তাকে যেরকম নার্ভাস দেখাচ্ছিল এই দিন দেখলাম সেই নার্ভাসনেসটা তাদের মধ্যে কিন্তু শুরুর থেকে খুব একটা ছিল না। অপরদিকে যশস্বী জয়সওয়াল তার ঠিক পরে পরেই নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন, এরপর ভারতও 100 রানের গন্ডি টপকে গেছিল, মানে মনে হচ্ছিল যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে আরও একটা সেঞ্চুরি বেরোনোর জাস্ট অপেক্ষা, কিন্তু আনফর্চুনেটলি তিনি ওই জায়গায় ওই ইংল্যান্ডের ওই স্পিনার মানে যা শোয়েব বাশিরের পরিবর্তে এই পার্টিকুলার টেস্টে দীর্ঘ 8 বছর পর কামব্যাক হলো, ওই লিয়াম ডসনের একটা সামনের দিকে লেংথের ডেলিভারিতে ডিফেন্ড করতে গিয়ে মানে ডসনের সেকেন্ড ওভারের প্রথম বলেই ওই যশস্বী জয়সওয়াল স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 58 রানের বেশি তিনি করতে পারলেন না, আর ভারতের স্কোরটা হয়ে গেল ওই 2 উইকেটে 120 মতো। এরপর ক্রিজে আসেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল কিন্তু এসে বেশ একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, খান দুয়েক বাউন্ডারি তিনি মেরেছিলেন। লিয়াম ডসনকে তো দেখলাম ডাউন দ্য উইকেটে এসে ওই লং অনের উপর দিয়ে একটা বেশ চমৎকার শট খেললেন। অপরদিকে সাই সুদর্শন তিনি খুব সাবধানী হয়ে খেলছিলেন, মানে একেবারে প্রপার টেস্ট ম্যাচ ব্যাটিং যাকে বলে সাই সুদর্শন এদিন সেটা আর কি করে দেখালো। কিন্তু শুভমান গিলও আনফর্চুনেটলি মানে ওই টি ব্রেকে ভারত যাওয়ার ঠিক আগে আগে ওই বেন স্টোকস তার উইকেটটা তুলে নেন, মানে বেন স্টোকসের একটা গুড লেংথের ডেলিভারিতে শুভমান গিল মানে অনেকটা আমি বলবো এর আগের টেস্টে ওই লর্ডসের সেকেন্ড ইনিংসে করুণ নায়ার যেভাবে জাজমেন্ট দিতে গিয়ে আউট হয়েছিলেন, শুভমান গিল অনেকটা ওই রকম একই রকম ভুল করলেন। তো বলটা আর কি মানে অনেকটা আর কি মুভমেন্ট হয় আর কি ভেতরের দিকে ঢুকে এসেছিল, যে কারণে আনফর্চুনেটলি শুভমান গিল ওই জায়গায় মানে লিফটটা যে ভেবে আর কি করেছিলেন সেইটা আর কি মানে হলো না। তো বলটা মানে তার প্যাট ছুঁয়ে জাস্ট আর কি পিছনের দিকে চলে গেল, আর আম্পায়ার ওই জায়গায় আঙ্গুল তুলতে কোনো রকম ভুল করেননি, রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। তো শুভমান গিল মাত্র ওই 12 রান করে তিনি যখন আউট হয়ে যান, ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 140। আর এরপর ওই কিছুক্ষণ কাটিয়ে দিলেন ওই ঋষভ পান্ত আর সাই সুদর্শন, তারপর ওই 149 রানে যখন 3 উইকেট ভারত এই অবস্থায়, তখন ওই আম্পায়াররা টি ব্রেক ডেকে দিল। হিসাব মতো সেকেন্ড সেশনে কিন্তু ভারত 71টা রান তুললেও তিনটা উইকেট খুঁয়ে ফেলে, মানে এই সেশনটা পুরোপুরি অলমোস্ট বলতে গেলে ইংল্যান্ডের পকেটেই চলে গেল। আর এরপর লাস্ট সেশনের খেলা যখন শুরু হলো, তখন এই ঋষভ পান্ত আর সাই সুদর্শনের মধ্যে একটা বেশ চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো। ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তার ওই অ্যাটাকিং ক্রিকেট, তার ওই হাই রিস্কি শট, ওই পার্টিকুলার অ্যাপ্রোচেই তিনি ব্যাটিং করছিলেন, মানে একদম টি ব্রেকের প্রথম ডেলিভারিতেই তিনি এরকম একটা এমন আনইউজুয়াল শটের আর কি মানে অ্যাটেম্প্ট নিতে গেছিলেন যেখানে শুরুতেই তার উইকেটটা কিন্তু চলে যেতে পারতো। তারপরেও যাই হোক ঋষভ পান্ত তিনি ওই রকম খেলার
মানে ধরন থেকে কখনোই নিজেকে বের করতে পারবেন না। সাই সুদর্শন খুবই আর কি তাকে ভালো লাগলো এই জায়গায়, মানে তার ওই বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের সাথে তিনি যে ধৈর্যটা এই জায়গায় দেখিয়েছেন, ওই পার্টিকুলার কন্ডিশনের সাথে যেভাবে আর কি দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, আসলেই একটা তিনি ক্রেডিট এই জায়গায় ডেফিনেটলি ডিজার্ভ করেন। তো এই দুই ব্যাটারের হাত ধরে ভারতের স্কোরটা ওই জায়গায় ধীরে ধীরে 200 রানের গন্ডি টপকে যায়। তো এরপর ওই 212 রানের মাথায় সম্ভবত ওই ক্রিস ওকসের একটা মানে একেবারে সামনের দিকের একবারে ফুলার লেন্থের ডেলিভারিতে ঋষভ পান্ত খুবই একবারে অদ্ভুত একটা শট খেলতে গেলেন। মানে সুইপ তো আর কি পেস বোলারকে জেনারেলি ব্যাটাররা করে না, কিন্তু ঋষভ পান্ত আবার সব কিছু পেরিয়ে আবার রিভার্স সুইপ করতে গেলেন পেস বোলারকে। আর ওই রকম একটা কন্ডিশনে যখন ওভার দ্য উইকেট বল করছেন ক্রিস ওকস, বল দুদিকে মুভ করছে, সেটা ব্যাটারদের জন্য কিন্তু খুবই খতরনাক। বলে কিন্তু খুব একটা র পেসও ছিল না, কিন্তু তারপরে ওই পার্টিকুলার ডেলিভারিটা ঋষভ পান্তের ওই ফ্রন্ট ফুটে এসে এমনভাবে আঘাত করলো, যার কারণে বলতে গেলে তিনি একটা মানে বড় সড়ো মতো একটা ধাক্কা খেলেন। মানে এমনই আর কি তার অবস্থা হলো, শেষ পর্যন্ত তিনি মানে হেঁটেও আর কি মাঠ ছাড়তে পারলেন না, ওই গাড়ি এসে তাকে নিয়ে আর কি মাঠ ছাড়লো। তো 37 রান করে তিনি ওই জায়গায় রিটায়ার্ড হার্ট হয়ে মানে ড্রেসিং রুমে ফেরত চলে গেলেন। এরপর ক্রিজে আসলেন রবীন্দ্র জাডেজা। তো সাই সুদর্শন আর ঋষভ পান্ত বেশ ভালো মতোই ব্যাটিং করছিলেন, তাদের মধ্যে 72 রানের জুটিটা ওইখানে আর কি বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে থেমে গেল। তো এরপর জাডেজার ওই সাই সুদর্শনের মধ্যেও একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই। তো এই জায়গায় মনে হচ্ছিল সাই সুদর্শন মানে চমৎকার একটা রিদম পেয়ে গেছিলেন, তিনিও নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন ওই জো রুটকে একটা চমৎকার এক্সট্রা কাভার ড্রাইভার মানে বাউন্ডারি মেরে। তো জাডেজার সাথে তার একটা 20 অড রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, কিন্তু সাই সুদর্শনকে দিনের খেলার একেবারে শেষ বেলায় মানে প্রায় আর তখন বলতে গেলে মানে 8 থেকে 9 ওভার মতো বাকি ছিল, বেন স্টোকস একটা ট্র্যাপ করলেন শর্ট পিচ ডেলিভারিতে। সাই সুদর্শন ওই আর কি মানে জুসি ডেলিভারিটাকে তিনি বড় শট খেলতে গেলেন ওই ডিপ ফাইন লেগ দিয়ে, আর শটটা ঠিকমতো কারেক্ট না হয় ওই পার্টিকুলার জোনের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান 61টা রান করে। 151টা বল তিনি ফেস করেছেন, একেবারে দাঁতে দাঁত চাপা লড়াই করে গেছেন প্রথম দিন এই সাই সুদর্শন। তো যার ফলে তার উইকেটটা চলে যাওয়ার সাথে সাথেই ভারত ওই জায়গায় 4টা উইকেট খুঁয়ে ফেলে। এরপর শার্দুল ঠাকুরকে আর কি ক্রিজে পাঠানো হয়। তো শার্দুল ঠাকুরকে আর কি মনে হচ্ছিল যে তিনি কতটা কি সামাল দিতে পারবেন কি না পারবেন, কিন্তু এই দিনের খেলার একেবারে শেষ বেলায় শার্দুল ঠাকুর কিন্তু সেই পরীক্ষায় মোটামুটি উতরে গেছেন, সেরকমটাই বলা চলে। শার্দুল ঠাকুর আর রবীন্দ্র জাডেজার মধ্যে দিন শেষে একটা 29 রানের পার্টনারশিপ অপরাজিত রয়েছে, দুজনেই 19 রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। তো এই দুই ব্যাটারও কিন্তু দিনের শেষ বেলায় বেশ কিছু ভালো ভালো শট নেগোসিয়েট করেছেন। শার্দুল ঠাকুর তো গোটা দুয়েক বাউন্ডারি মেরেছেন, রবীন্দ্র জাডেজাও অ্যাট দ্য সেম টাইম স্পিনারকে অ্যাটাক করে 3-3টা বাউন্ডারি তিনি ওই জায়গায় মেরে দিয়েছিলেন। তো এই দুই ব্যাটারের হাত ধরে ভারত প্রথম দিনের খেলাটা শেষ করলো 4 উইকেটে 264। এই অবস্থায় 83 ওভার মতো খেলা হয়েছে। শেষ সেশনটায় ভারত 115টা রান তুলেছে, এক উইকেট খুঁয়েছে, ওই শুধুমাত্র সাই সুদর্শনের উইকেটটাই ভারত ওই জায়গায় হারিয়েছে। মানে লাস্ট সেশনটাও হিসাব মতো অফিসিয়ালি টিম ইন্ডিয়ারই হলো। তো ভারতের সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ, ঋষভ পান্ত এখন আদৌ কতটা সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না পারবেন সেটা আমরা কেউই জানি না, কোনো নিশ্চয়তা নেই। তো এখন শেষ ভরসা বলতেই রবীন্দ্র জাডেজা আর এই শার্দুল ঠাকুর, এদের পার্টনারশিপটা যতটা বড় হবে ভারতের ওই জায়গায় ততটাই মঙ্গল। মানে ভারত তাদের প্রথম ইনিংসের টোটালটাকে ততটাই বড় করতে পারবে। এরপরেও যদি ওয়াশিংটন সুন্দর আর আনশুল কম্বোজ রয়েছে যারা মোটামুটি ব্যাটিং করতে পারেন, এদের ব্যাটিংয়ের কন্ট্রিবিউশনটা খুবই ভাইটাল। তবে ঋষভ পান্ত যদি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন তাহলে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না। তাহলে ঋষভ পান্ত কিন্তু শেষ দিকে গিয়ে বেশ কয়েকটা কার্যকরী রান করে ভারতের প্রথম ইনিংসের টোটালটাকে আরও অনেকটা বড় করে দিতেই পারে। আর এখানে যে কন্ডিশন দেখছি তাতে ভারত যদি প্রথম ইনিংসে অন্তত 400 প্লাস কিছু একটা যদি টোটাল তুলে ফেলে তাহলে সেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং বা ফাইটিং টোটাল হয়ে যাবে এই ম্যানচেস্টার টেস্টে জয়ের জন্য, সেটা কিন্তু বলাই বাহুল্য। তো কি মনে করেন ভারতের এই বাকি ব্যাটাররা প্রথম ইনিংসে ভারতকে ঠিক কত রানে পৌঁছে দেবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।